মেয়েদের জিনিস ক্রয় করা ভীষণ কষ্টসাধ্য, এটা মেয়েরাই ভালো করতে পারে। এরপর শপিং ব্যাগগুলো গাড়িতে রেখে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাসায় পৌঁছে দুইবার কলিং বেল চাপতেই শিমু দরজা খুলে দিল। শিমু সাফওয়ানের হাতের দিকে তাকাতেই অবাক হলো। প্রায় 10-12টার মতো শপিং ব্যাগ। সাফওয়ান শিমুর দিকে ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো তোমার জন্যে। শিমু সাফওয়ানের হাত থেকে ব্যাগগুলো নিতেই সাফওয়ান গিয়ে ড্রয়িং রুমে রাখা সোফার উপর বসে পড়ল। শিমুকে উদ্দেশ্য করে বলল, আজকে রাতে আমরা ঘুরতে বের হব, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি শাড়ি পরে তৈরি হয়ে নেবেন। প্রতিটা মেয়ে তার প্রিয় মানুষের দেওয়া ছোট ছোট উপহারগুলোতে পাহাড় সমান আনন্দ খুঁজে পায়। শিমুও তার ব্যতিক্রম নয়। সেও তার স্বামীর দেওয়া উপহারগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছে, কিন্তু সেটা প্রকাশ করলো না। নিজের পছন্দ মতো একটা কালো রঙের শাড়ি বেছে নিল শিমু। আয়নার সামনে গিয়ে গায়ে জড়াতেই নিজেকে দেখে নিজেই মুগ্ধ হলো। অনেকদিন পরে যেন নিজের মাঝে নিজেকে খুঁজে পেল। মাথায় ম্যাচিং করে কালো রঙের একটা হিজাব পরে নিল। হাত ভরে চুড়ি পরে হাত নাড়াচাড়া করলো। চুড়িতে ঝনঝন করে আওয়াজ হতে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ইচ্ছে করলো ঠোঁটে আজ লাল টকটকে লিপস্টিক নিতে। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে ঠোঁটে রক্ত রাঙা লিপস্টিক নিল। চোখে কালো কাজল নিতে ভুলল না। নিজের স্বাদ সম্পূর্ণ হতেই আয়নায় নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিল কয়েকবার। মনে মনে বলে উঠল, সবকিছু একদম পারফেক্ট। সাফওয়ান অনেকক্ষণ যাবৎ শিমুর জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন পর্যন্ত রুম থেকে বেরোনোর নামগন্ধ নেই। সে শুনেছিল মেয়েদের ড্রেস আপে একটু সময় লাগে, কিন্তু এতটা সময় লাগে সে ভাবতেও পারেনি। অধৈর্য হয়ে শিমুকে ডাকতে যাবে, তার পূর্বে শিমু শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে এলো। নিজের প্রিয়তমাকে শাড়িতে দেখে হৃদগতি কিছুটা অস্বাভাবিক হলো সাফওয়ানের। বুকের মধ্যে কে যেন হাতুড়ি পেটাচ্ছে ওর। দু একবার চোখ এদিক ওদিক ঘুরিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। শিমু সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, আমি প্রস্তুত। সাফওয়ান মনে মনে বলল, আমাকে অপ্রস্তুত করে দিয়ে নিজে তো প্রস্তুত হবেনি, চলুন যাওয়া যাক। আজকে সাফওয়ান নিজের প্রিয় গাড়িটাকে নিয়ে বের হয়নি। এর পেছনে অবশ্য একটা কারণ আছে। বাসার নিচে নামতে রিক্সা পেয়ে গেল ওরা। সাফওয়ান আগে শিমুকে উঠতে বলল। শিমু রিক্সায় কিছুটা সংকোচ নিয়ে বসে পড়ল। তারপর সাফওয়ান উঠে বসে পড়ল। শিমু সরে বসতে চাইলে সাফওয়ান শিমুর কোমর আঁকড়ে ধরল। কানে কানে ফুসফিস করে বলল, দূরে যেন সরে বসতে না পারেন, তার জন্যই এত আয়োজন। শিমু সাফওয়ানের দিকে চোখ বড় বড় করে তাকালো। তবে কি এই জন্যই নিজের গাড়িটা নিয়ে বের হয়নি সাফওয়ান? সাফওয়ান ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আপনার ঠোঁটে লাল লিপস্টিক কিন্তু মারাত্মক লাগছে, পুরো রেড ওয়াইনের মতো, দেখলেই নেশা ধরে যাচ্ছে। শিমু অপ্রস্তুত হয়ে অন্যদিকে মুখ ঘোরালো। তার কান গরম হয়ে গেছে লজ্জায়, সর্বাঙ্গ শরীর শিরশির করছে। শিমুকে অন্যদিকে ঘুরতে দেখে সাফওয়ান কিছুটা অসহায় কণ্ঠে বলে উঠল, মামা আমি কি দেখতে খারাপ বলুন তো? রিকশাওয়ালা মামা বিস্ময় নিয়ে পিছনে ঘুরল একবার। শিমু সাফওয়ানের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আপনি কি পাগল সাফওয়ান? কি সব আবল তাবল বলছেন আপনি? সাফওয়ান শিমুর কথায় পাত্তা দিল না, আবারও বলে উঠল, মামা কিছু বললেন না যে? মামা আপনি দেখতে তো মেলা সুন্দর, কিন্তু এমন কথা কইতেছেন কেন? সাফওয়ান শিমুর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি ভাবলাম আমি দেখতে হয়তো অনেক খারাপ, সেই জন্য আপনার মামি আমার দিকে ঘুরেও তাকাচ্ছে না। রিকশাওয়ালা মামা উচ্চস্বরে হেসে দিল। মামা আপনারা পারেনও বটে। শিমু সাফওয়ানের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, লোকটা ভীষণ অসভ্য। হঠাৎ নিরামিষ থেকে আমিষ হয়ে গেল কি করে আল্লাহই জানেন। লজ্জা শরম একেবারে বিকিয়ে দিয়ে এসেছে মনে হচ্ছে। সাফওয়ান মিটিমিটি হাসছে আর শিমুর চোখ রাঙানো উপভোগ করছে। রোজ আকাশে সূর্য উঠতে দেখি, আবার সন্ধ্যায় সূর্যকে অস্ত যেতেও দেখি। এই দেখাদেখির মাঝে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে যায়। জীবনের এই উত্থান পতনের শেকলে আমরা সবাই জড়িয়ে দেখতে দেখতে অনিকা আর আমানের বিয়ের দিন চলে এসেছে। বেশ জমকালো আয়োজন। সাফওয়ানদের বাসার ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। শিমু আর অনিকার কাজিনরা অনিকার গায়ে হলুদের জন্য প্রস্তুত করছিল। মাঝে মধ্যে দু একটা দুষ্টুমিও করছে। অনিকার গাল বারবার রাঙা হয়ে যাচ্ছে তাতে। শিমু অনিকার গাল টেনে নিয়ে বলল, ননদি তোমাকে তো ভীষণ সুন্দর লাগছে। আমান ভাই তোমাকে দেখলেই অজ্ঞান হয়ে যাবে। রুমে উপস্থিত সবাই খিলখিলিয়ে হেসে উঠল। অনিকার মুখ আবারও লজ্জায় রাঙা হয়ে উঠল। হয়েছে, আর লজ্জা পেও না। সাফওয়ানের বাসার ছাদ অনেকটা বড় হয়, আয়োজন খুব সুন্দরভাবে করা হয়েছে। এক পাশে খাবারের ব্যবস্থা করা হয়েছে, আরেক পাশে নাচ গান ও অনিকাকে বসানোর জায়গা করা হয়েছে।
সাফওয়ান তার স্ত্রীর দেখা সকাল থেকে এই পর্যন্ত পায়নি। বড় ভাই হিসেবে ব্যস্ততা একটু বেশি বলতে গেলে। এখনো গোসল করা হয়নি ওর। সবকিছু সুন্দরভাবে হয়েছে কিনা আবারও দেখে নিল। একমাত্র বোন বলে কথা, কোনো রকম ত্রুটি রাখা যাবে না। আয়ান রান্নার দিক সামলাচ্ছে, দাদি এদিক ওদিক ঘুরে ঘুরে তদারকি করছে সব ঠিক হচ্ছে কিনা। লায়লা বেগম রান্না, কাজকর্ম, অতিথি আপ্যায়ন সব মিলিয়ে সেও ভীষণ ব্যস্ত। দুপুরের দিকে অনিকাকে সম্পূর্ণ প্রস্তুত করে শিমু নিজে তৈরি হতে চলে যায়। মোটামুটি ননদের বিয়ে উপলক্ষে সে এসেছে 7 দিন আগে ঢাকা থেকে, আর সাফওয়ান এসেছে বিয়ের 3 দিন আগে। আসার পর থেকে সাফওয়ানও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, একমাত্র বোন বলে কথা। দুই ভাইয়ের নয়নের মণি। শিমু নিজের রুমে এসেছে ফ্রেশ হতে। বিছানার উপর একটা শপিং ব্যাগ দেখে অবাক হলো। সেটা খুলবে কি খুলবে না সেটা ভাবতে ভাবতে সাফওয়ান রুমে এসে পড়লো। শার্টের হাট ফোল্ড করতে করতে ঘরমাক্ত শরীর, শার্টের উপরের দুটো বোতাম খোলা। সাফওয়ান এসে ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বসে পড়ল। শিমুকে ইশারা করলো এসির পাওয়ার বাড়িয়ে দিতে। শিমু তাই করলো, তবুও সাফওয়ানের গরম না কমায় একটানে শার্ট খুলে ফেললো। শিমু তা দেখে দ্রুত কাবার্ডের কাছে গেল পোশাক নিয়ে ওয়াশরুমে যাবার জন্যে। ওদিকে কি করেছো তুমি? শাড়ি নিচ্ছি, এখন ফ্রেশ হওয়া প্রয়োজন। অনিকাকে মেহেদি দেওয়া হচ্ছে, মেহেদি সকালে ওকে গোসলে নিয়ে যেতে হবে। সেই পর্যন্ত ভাবছি আমি ফ্রেশ হয়ে নিই। সাফওয়ান এগিয়ে গিয়ে শিমুর পিছনে গিয়ে দাঁড়ালো। শিমু কাবার্ড আটকে পিছনে ঘুরতে সাফওয়ানের প্রশস্ত বুকে ধাক্কা খেলো। শিমু চলে যেতে চাইলে সাফওয়ান 2 হাত দিয়ে কোমর আঁকড়ে ধরলো। সাফওয়ান শিমুর থুতনিটা একটু উঁচু করে ধরলো। আমার থেকে এত পালাই পালাই করো কেন? শিমু ভ্রুজোড়া কুচকে নিল। সাফওয়ান শিমুর কুচকে যাওয়া ভ্রুদ্বয়ের মাঝখানে নিজের ওষ্ঠ স্পর্শ করালো। শিমু মনের জেগে ওঠা প্রশ্নে সাফওয়ান আর করতে দিল না, নিজেই উত্তর দেবার ভঙ্গিতে বলল, এইসব আপনি টাপনিতে আমার রোমান্টিক ফিল আসে না। পরের বউ মনে হয়। নিজের বউকে তুমি বলতে ভীষণ শান্তি, বুঝলা? সাফওয়ান শিমুর কপালের দিকে আরেকবার এগুতে গেলেই শিমু সাফওয়ানকে ছাড়িয়ে দিয়ে বলে উঠল, দূরে থাকুন। বউয়ের থেকে আমি আর দূরে থাকতে পারছি না। সাফওয়ানের অকপটে উত্তরে শিমু স্তব্ধ। এ লোকটা তো নির্লজ্জ কেমন করে হলো। সাফওয়ান বিছানার উপর থেকে ব্যাগটা এনে শিমুর হাতে ধরিয়ে দিল। এটা পরে নাও, অনেক খোঁজাখুঁজির পর এটা পছন্দ হয়েছে আমার। শিমু সাফওয়ানের সাথে আর ভালো মন্দ কথা বলল না, এই ভয়ে লোকটা যদি আবারও ঠোঁট কাটা কথা বলে ফেলে। অতি দ্রুত শপিং ব্যাগটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ান সেদিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে উঠল। সাফওয়ানের নিজেরও ফ্রেশ হওয়া প্রয়োজন, তাই সে আয়ানের রুমের দিকে ফ্রেশ হতে চলে গেল। আয়ান একগাদা পাঞ্জাবি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কোনটা পড়বে সেই নিয়ে সে ভীষণ কনফিউজড। সাফওয়ান আয়ানের কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে ওর দিকে এগিয়ে গেল। এগুলো কি করছিস তুই? আয়ান হতাশ হয়ে উত্তর দিল, ভাইয়া আমি একটাও সিলেক্ট করতে পারছি না। সাফওয়ান আয়ানের পিঠে চাপড় দিল জোর করে। আয়ান ব্যথায় আর শব্দ করে উঠল। এই তুই দিন দিন মেয়েদের স্বভাবের হয়ে যাচ্ছিস। এত ড্রেস কেউ একসাথে নামায়? ইডিয়েট! ভাইয়া কি করি বল, মেয়েদের ইমপ্রেস করতে হবে, না হলে আমার আর বিয়েই হবে না। তুই কি বড় হবি না? আমি তো ছোট হয়ে রইলাম, কদিন পর ছোট বোনের বাচ্চা মামা বলে ডাকবে। হয়েছে, আর আফসোস করিস না। আমি অফ হোয়াইট রঙের একটা পাঞ্জাবি পরি, আর তুই গাঢ় খয়েরি রঙের পাঞ্জাবিটা পরবি। ওকে? হুম, এবার ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। দ্রুত বের হবি কিন্তু। শিমু বাথরুম থেকে বের হয়ে এসে বিছানায় শাড়িটা মেলে ধরল। অফ হোয়াইট রঙের একটা শাড়ি, আর মাঝে সুতোর কাজের হলুদ টকটকে ফুল, আর ব্লাউজটা শাড়ির সাথে ম্যাচিং করে ফুল হাতা দিয়ে বানানো হয়েছে। শিমু সাফওয়ানের রুচির প্রশংসা না করে পারল না। ভীষণ সুন্দর একটা শাড়ি এটা। সাফওয়ানের এই হুটহাট সারপ্রাইজ দেওয়ার অভ্যাস ভীষণ ভালো লাগে ওর। চুল দ্রুত হেয়ার ড্রায়ার দ্বারা শুকিয়ে হাত খোপা করে নিল। শাড়িটা সুন্দর করে পরা শেষে আয়নার সামনে নিজেকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। এর মাঝে সাফওয়ান আবারও রুমে প্রবেশ করলো। শিমু শাড়ি গায়ে পরে বোকার মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। সুতি শাড়ি হওয়ার জন্য শিমু একা হাতে সেগুলো ঠিক করতে পারছে না। সাফওয়ান ধীর পায়ে হেঁটে গিয়ে শিমুর পায়ের কাছে বসলো। শিমু সাফওয়ানকে দেখে একটু দূরে সরে যেতে চাইল। সাফওয়ান চোখের ইশারায় চুপ করে দাঁড়াতে বলল। তারপর খুবই সন্তর্পণে নিজের স্ত্রীর কুচিগুলো ঠিক করতে লাগলো। তারপর উঠে গিয়ে আঁচলের কুচিটা করে দিয়ে সেফটি পিনের সাহায্যে আটকে দিল। শিমুকে ঘুরিয়ে দেখলো কয়েকবার, তারপর মেকআপ বক্স থেকে হালকা গোলাপি কালারের লিপস্টিক নিজে শিমুকে ঠোঁটে পরিয়ে দিল। চোখে হালকা কাজলও দিয়ে দিল। চুলের কাঠিটা খুলে চুলের বাঁধন মুক্ত করে দিল। পিঠ জুড়ে এক ঝাঁক কালো কেশ ছড়িয়ে ছিটিয়ে পড়ল। সাফওয়ান সেগুলোকে সুন্দর করে আঁচড়ে খোলা রেখে দিল। স্ত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ, অতঃপর মাথা আঁচল দ্বারা ঢেকে দিল।
তোমার এই সুন্দর কেস দেখার অধিকার শুধু আমার আছে, অন্য কারো না। শিমু তার প্রিয় সুদর্শন পুরুষের কথা শুনে মুগ্ধ হলো। তার প্রিয় পুরুষটা কত যত্নশীল আর দায়িত্ববান স্ত্রীর প্রতি, তার কত নিখাত ভালোবাসা। এই পুরুষটা শরীর ছোঁয়ার আগে তার মন ছুঁয়ে দিয়েছে। কজন পুরুষ পারে নিজের স্ত্রীকে এমন করে ভালোবাসতে? আজকে তার নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা শুধু শারীরিক চাহিদায় সীমাবদ্ধ থাকে না, এটা দুজন মানুষের সার্বিক প্রয়োজনের পরিপূরক হিসেবে কাজ করে। কিন্তু অনেক যুগলই এর প্রকৃত অর্থ বুঝতে পারে না, যার জন্য সংসারে লেগে থাকে অশান্তি আর বিতৃষ্ণা। শিমুর মনে হলো তার সুদর্শন পুরুষটাকে বেশি সুদর্শন লাগছে। তার মনে ভয় হচ্ছে যদি অন্য কেউ তার পুরুষটির দিকে নজর দেয়। আপনি একটু নিচু হবেন সাফওয়ান। সাফওয়ান বইয়ের এক কথায় নিচু হয়ে দাঁড়ায়। শিমু তিনকুল পরে সাফওয়ানকে ফু দেয়। সাফওয়ান শিমুর কাণ্ড দেখে অবাক হয়ে প্রশ্ন করলো, তুমি আমাকে ফু দিচ্ছ কেন? যেন কারো বদনজর না লাগে। সাফওয়ান মুখের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, সে তো আমার উপর তোমার কবেই লেগে গেছে। শিমু মেকি রাগ দেখিয়ে চলে যেতে চায়, কিন্তু সাফওয়ান যেতে দেয় না। নিজের স্ত্রীকে নিজের দিকে ঘুরায়। প্রথমবারের মতো নিজ স্ত্রীর ঠোঁট উষ্ণ স্পর্শ করায় কেঁপে ওঠে শিমুর সমস্ত শরীর। স্বামীর থেকে প্রথম এমন উষ্ণ স্পর্শ পেয়ে শিমু মূর্ছা যায় লজ্জায়, আর মাথা তুলে তাকায় না। নিচ থেকে রাজিয়া বেগম শিমুকে ডাকছিল। শিমু আর এক মুহূর্ত দেরি না করে নিচের দিকে ছুট লাগায়। সাফওয়ান শিমুর লজ্জারাঙা মুখ দেখে অমায়িক একটা হাসি দেয়। সুদর্শন দুই পুরুষের মাঝে বসে আছে এক অপরূপা সুশ্রী রমণী। খুশিতে তার দুচোখ চকচক করছে। প্রিয় পুরুষকে পারিবারিক সম্মতিতে কজনই বা নিজের করে পায়। হলুদ শাড়ি পরিহিতা রমণীর রূপ যেন ঝলমল করছে। দুই ভাইয়ের হৃৎপিণ্ড প্রিয় বোনের আনন্দে পুলকিত হচ্ছে। সারাদিনের ধকলে শিমু ভীষণ ক্লান্ত, শরীর আর তার সায় দিচ্ছে না। পরনের শাড়ি এলোমেলো হয়ে গেছে। এখন ওর একবার শাওয়ার নেওয়া প্রয়োজন। শিমু দ্রুত নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাফওয়ানও ক্লান্ত হয়ে নিজের কক্ষে প্রবেশ করলো, কিন্তু ঘরে নিজের স্ত্রীকে দেখতে না পেয়ে হতাশ হলো। প্রায় 30 মিনিট পর শাওয়ার শেষে শিমু বের হলো। পরনে ঢিলেঢালা সাদা রঙের কামিজ। সাফওয়ান শিমুকে দেখে মুখ একটু গোমরা করে বলল, আমরা চাইলে কিন্তু একসাথে শাওয়ার নিতে পারতাম। মুহূর্তেই শিমুর লজ্জায় কান গরম হয়ে গেল। কাছে এসে সাফওয়ানের সামনে কোমরে হাত রেখে দাঁড়ালো। আপনি কিন্তু দিন দিন দুষ্ট হয়ে যাচ্ছেন। সাফওয়ান শিমুর কোমরে রাখা হাত টেনে নিজের কোলে বসিয়ে নিল। দুহাত গলিয়ে কোমরে হাত রাখলো। ঘাড়ে নাক ঘষতে লাগলো। শিমু ছোটার চেষ্টা করতে চাইলে সাফওয়ান শিমুর কানের লতিতে আলতো করে কামড় বসিয়ে দিল। শিমু লজ্জায় লাল নীল হলো বারবার। অতঃপর সাফওয়ানের অত্যাচার সহ্য করতে না পেরে শিমু সাফওয়ানের হাতে চিমটি কেটে দেয়। সাফওয়ান আহ শব্দ করে শিমুকে ছেড়ে দেয়। শিমু খলখলিয়ে হেসে ওঠে। সাফওয়ান শিমুর হাতের দিকে লক্ষ্য করে দেখে শিমুর হাতে মেহেদি লাগিয়েছে। সাফওয়ান শিমুর দিকে এগোতে চাইলে শিমু সাফওয়ানের দিকে বালিশ ছুঁড়ে মারে। আর এগোবেন না, আমি ক্লান্ত, আমার ঘুম প্রয়োজন। সাফওয়ান শিমুকে উদ্দেশ্য করে চোখ টিপে দেয়। মুখে বাঁকা হাসি ঝুলিয়ে বলে, এই কয়দিন দূরে থাকো, সমস্যা নেই। আর 5 দিন, তারপর তোমার এই পালাই পালাই লজ্জা সব ভেঙে দিব, প্রমিস। সাফওয়ান ওর জামার দিকে ইশারা করে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে যায়। শিমু জামার পেছনের দিকে তাকাতে লাল রং দেখতে পেল। দ্রুত ক্যালেন্ডারে তারিখ লক্ষ্য করে ওর আর বুঝতে বাকি রইল না সাফওয়ান ওকে কি ইশারা করেছে। শিমু বিছানায় বসে লজ্জায় মুখ ঢেকে ফেলল। ওর লজ্জা ভীষণ লাগছে, লজ্জায়ও আড়ষ্ট হয়ে যাচ্ছে বারবার। সাফওয়ান ওকে লজ্জায় ফেলার কোনো কারণ ছাড়ছে না। একটা মিষ্টি সকাল, নতুন এক জোড়া কবুতরের মিলনের জন্য সেজে উঠেছে পুরো বাড়ি। সকাল থেকে বিয়েবাড়ির হই হুল্লোড় মুখরিত। অনিকা বারবার আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। শরীরে হলুদ আভা ছড়িয়ে আছে। জুমার নামাজের পরে সে তার প্রণয় কুমারের হবে ভাবতেই অন্তর শিহরিত হচ্ছে বারবার। নিজের মানুষটাকে আপন করে পাবার আনন্দ কতখানি অনিকা সেটা বারবার অনুভব করছে। আনন্দ, দুষ্টু, মিষ্টি লজ্জা ওর শরীরকে শিহরিত করছে। আয়ান বোনের কক্ষে ঢুকতেই দেখতে পেল অনেকগুলো মেয়েদের হাসাহাসি। সে ঢুকতেই সবাই কিছুটা চুপ হলো। কিন্তু এতগুলো মেয়ের মাঝে অনিকার এক বান্ধবী বলে উঠল, ভাইয়া, আনিকা তো আপনার 5 বছরের ছোট, সেই বিয়ে করে নিচ্ছে, কিন্তু আপনার সিঙ্গেল থাকার রহস্য কি? আয়ান অ্যাটিটিউড নিয়ে বলল, আমি এসব বিয়ে এখনই করতে চাই না। অনিকার ইচ্ছে করলো ভাইকে একটু পচাতে, কিন্তু বন্ধুমহল আর কাজিন মহলের সামনে প্রিয় ভাইকে লজ্জা দিতে মন চাইল না। কিন্তু ভিড়ের মাঝে আয়নদের ছোট ও ফুপির মেয়ে বলে উঠল, ও জানি তুমি কেমন বিয়ে পাগলা, আসলে কোনো মেয়েই তোমায় পাত্তা দেয় না এই ব্যাপার। মুহূর্তে ঘর জুড়ে হাসির শব্দ ছড়িয়ে পড়ল। আয়ান তার ছোট ফুপির মেয়ে তোহার দিকে রাগি চোখ করে তাকালো।
মেয়েটা তার চেয়ে বয়সে ছোট, কিন্তু সম্পর্ক দা আর মাছের ন্যায়। দেখ, তুই আমাকে বললি আমাকে মেয়ের পাত্তা দেয় না। আজকে আমি 10টি মেয়ে পটাবো। আগামী 1 মাসের ভিতর বিয়ে করে হানিমুনে যাব। আয়ান নিজের কথা শেষ করে রেগে ঘর থেকে বেরিয়ে গেল। এই পুচকি মেয়ে তাকে অপমান করার সাহস কোথায় পেল? সে হয়তো প্রথম ছেলে যে বোনের বিয়েতে বউ খোঁজার মিশনে নেমেছে। তাকে নাকি তোহা বলে মেয়েরা পাত্তা দেয় না। ওই তাই তাই কেউ দেখিয়ে দিবে ও কি জিনিস। আয়ান বেরিয়ে যেতে তোহার আত্মা ছ্যাদ করে উঠল। এই ছেলে যদি গার্লফ্রেন্ড মিশনে নামে তবে তার কি হবে? অনিকার বিয়ের বরযাত্রী নিচে এসে গেছে। অনিকার কাজিন মহল আর বন্ধু মহল ছুটে গেছে নিচে। অনিকাও নিজের লেহেঙ্গাটা উঁচু করে ব্যালকনির দিকে ছুটল। ওর কাঙ্ক্ষিত পুরুষকে দেখে ওর চক্ষুদ্বয় শীতল হলো। এই মুহূর্তে মনে হলো ওর পাশে হাজারো প্রজাপতি উঠছে। কি নিদারুণ ভালো লাগা কাজ করছে ওর মাঝে। আমানকে হালকা মিষ্টি মুখ করিয়ে বাড়িতে প্রবেশ করালো সবাই। আমান বাড়িতে প্রবেশ করার সময় অনিকার ব্যালকনির দিকে তাকালো একবার, কিন্তু তার দেখার পূর্বে অনিকা নিজেকে পর্দার আড়াল করে নিল। আমান যদিও কিছুটা হতাশ হলো, কিন্তু পরক্ষণে ওর ঠোঁট জুড়ে মুচকি হাসি ছড়িয়ে পড়ল। অনিকার আর আমানের শুভ বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলে মিষ্টি মুখ করলো। একটু পরে চলে এলো বিদায়ের সময়। অনিকার হাসি মুখটা কালো হতে লাগলো। ওর ভাবতেই অবাক লাগছে, ওর এত ভালোবাসার পরিবার ছেড়ে ওকে চলে যেতে হবে এবার। শিমু ধীর পায়ে হেঁটে গিয়ে অনিকার কাঁধে হাত রাখে। নিজের কাঁধে প্রিয় ভাবির হাত পেয়ে অনিকার ছলছল চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। বোনের মতো ভাবিকে শক্ত করে আঁকড়ে ধরে কান্না করতে শুরু করে। লায়লা বেগম মেয়ের কান্না দেখে নিজের কান্না সামলাতে পারে না। রাজিয়া বেগম গিয়ে ছেলে বউকে নিজের বুকে আগলে নেয়। আলতাফের শক্ত খোলসের ভিতর থেকে পিতৃসত্তা হাহাকার করে ওঠে। সাফওয়ান আর আয়ান নিজ বোনের বিদায়ে কলিজা ছিঁড়ে যাওয়ার বেদনা অনুভব করে। কি নিদারুণ মর্মবেদনা! মেয়ের বোনের বিয়ে দেওয়াটা যতটা সুখের, তার থেকে বেশি কয়েক গুণ কষ্টের। এই দুঃখ শুধুমাত্র মেয়ের পরিবারই চায় না, কিন্তু ওই যে স্বামীর ঘরে যেতেই হবে। সবাই অনেক কষ্টে অনিকাকে আমানের গাড়িতে তুলে দিল। সাফওয়ান আমানের হাত ধরে বলল, ভাই, তুমি আমার কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছ, ওকে একটু দেখে রেখো। তোমার সাধ্য অনুযায়ী ওকে ভালোবাসা দিয়ে আগলে রেখো। ও ভুল করলে শাসনও করো। ও আমার একমাত্র বোন। আমি যেহেতু তোমাকে ওর হাতে তুলে দিলাম, আমি আশা রাখছি ওকে তুমি আগলে রাখবে। আমান সাফওয়ানের হাতের উপর নিজের হাত রেখে বলল, ভাইয়া, এখন ও আমার স্ত্রী। আমি কখনই চাইব না আমার স্ত্রী কখনো কোনো কষ্ট পাক। আপনি আমার উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেন। আমি আপনার বিশ্বাসের অমর্যাদা কখনই করব না। আয়ান এগিয়ে গিয়ে আমানের কলার ধরে বলল, দোস্ত, তোর কারণে যদি আমার বোন কষ্ট পায়, তবে তোরে আমি যে কি করব তুই নিজেও জানিস না। আর বোনের বড় ভাই হিসেবে বলছি, আমাদের কলিজাটাকে একটু দেখে রাখিস। ওকে অবহেলা করিস না দোস্ত। অবহেলা করলে না হয় তুই আমাকে শুলে চড়াস। শেষবারের মতো বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে গাড়িতে গিয়ে বসলো আমান। অনিকা নিজের ভাইদের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমান অনিকাকে নিজের বুকে আগলে নিল। ফুলে ফুলে সাজিয়ে রাখা বাসর ঘরে বসে আছে অনিকা। কখনো পরিবারের কথা মনে পড়ে চোখ ভেসে যাচ্ছে, আবার কখনো অজানা শিহরণে বুক কেঁপে উঠছে। কেমন সব ছন্নছাড়া অনুভূতি তাকে আবদ্ধ করে নিচ্ছে। আমান কক্ষে প্রবেশ করে অনিকাকে সালাম দিল। অনিকা আমানের কণ্ঠ পেয়ে কিছুটা বিচলিত হলো, কিন্তু পর মুহূর্তে সেও সালামের জবাব দিল। আমান সন্তর্পণে নিজ স্ত্রীর পাশে গিয়ে বসলো। চিবুক উঁচু করে ধরল নিজের সামনে। লজ্জায় আড়ষ্ট হয়ে অনিকা মাথা নিচু করে নিল। আমার নিজের স্ত্রীর লজ্জা দেখে খুশি হলো। নিজ পকেট থেকে একটা ফিঙ্গার রিং বের করে স্ত্রীকে পরিয়ে দিল। স্ত্রীর হাতে চুমু খেতে ভুলল না। লজ্জায় অনিকা নিজেকে আরো বেশি গুটিয়ে নিল। আমান মুচকি হাসি দিয়ে বলল, জানাবা, আপনি আমার জন্য কি উপহার এনেছেন? অনিকা নিজের জিভে কামড় বসালো। অতিরিক্ত লজ্জার কারণে সে সব ভুলে গেছে। লেহেঙ্গা গুটিয়ে নিজের লাগেজের দিকে এগুলো। আমান চুপচাপ স্ত্রীর কাণ্ড দেখতে লাগলো। অনিকা নিজের লাগেজ খুলে একটা বক্র বের করে আমানের হাতে দিল। যদিও এটা তোমার উপহারের মতো দামি নয়, কিন্তু আমি আমার সাধ্যর মতো তোমায় এটা দিয়েছি। আমান বক্স খুলে দেখলো একটা ব্র্যান্ডের ঘড়ি। আমি কিন্তু তোমাকে নিজ হাতে পরিয়ে দিয়েছি, তাই তুমিও। অনিকা আমানের হাতে পরিয়ে দিল। তোমার নিশ্চয়ই ভারী পোশাকে কষ্ট হচ্ছে। তুমি এই পোশাকগুলো পরিবর্তন করে এসো। আমার কাছে তুমি না সাজলে অপরূপা। অনিকা স্বামীর কথা শুনে নিজের চোখ দুটো বন্ধ করে নিলে
প্রতিটা স্ত্রী চায় তার প্রিয় পুরুষের থেকেই বাক্যগুলো শুনতে। আমার নিজে অনিকার লাগেজ থেকে নিজের পছন্দ মতো ড্রেস অনিকার হাতে তুলে দেয়। অনিকা সেই জামা নিয়ে ওয়াশরুমে চলে যায়। দীর্ঘক্ষণ শাওয়ার শেষে অনিকা বের হয়ে আসে। তার ছোট ছোট ঘাড় পর্যন্ত কেশ ছেড়ে দেয়, যেগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। অনিকা ধীর পায়ে এসে ড্রেসিং টেবিলের সামনে আসে, তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে থাকে। আমান অনিকার পাশে গিয়ে অনিকাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তুমি একজন হার্ট সার্জনের হার্টকে কোমায় পাঠিয়ে দিয়েছ, এখন একে তোমারই ঠিক করতে হবে। আমান হুট করে গভীর আলিঙ্গনে জড়িয়ে নিল প্রেয়সীকে। এই আলিঙ্গন সেই উষ্ণ যে আলিঙ্গনে কোনো পাপ নেই, আছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর সাওয়ার। অনিকার বিয়ে কেটে যাওয়ার পর কেটে গেছে গোটা 20 দিন। আয়ান বেচারা তার ওয়াদা রক্ষা করার জন্য মরিয়া হয়ে উঠেছে। মাকে সে সাফ সাফ জানিয়ে দিয়েছে, আম্মাজান, আমি কালো লুলা কানা কিচ্ছু নই। আপনি আমাকে দ্রুত 10টা দিনের ভিতর বিবাহ দিবেন, না হলে আমি সন্ন্যাসী নেব। ছেলের করা থ্রেটে লায়লা বেগম হতভম্ব। তিনি জানেন তার ছোট ছেলে ভীষণ ঠোঁট কাটা, কিন্তু তার পাশাপাশি নাক কাটাও। খুব শীঘ্রই আয়ানকে ফিরতেও হবে। দেশে এসেছে গোটা 6 মাস হলো, আর 2-1 মাস হয়তো আছে। ছেলে তাকে এও জানিয়ে দিয়েছে মেয়েকে সে দেখতেও চায় না। লায়লা বেগম যেমন পাত্রী পাক না কেন, সে সমস্যাময়ী, তবুও সে বিয়ে করবেই। অতঃপর সিদ্ধান্তহীনতায় ভুগে তিনি এই ব্যাপারে আলতাফকে জানালেন। আলতাফ চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিলেন আগামী 10 দিনের মাঝে ছেলেকে সে বিয়ে দিবেন। তাই আর দেরি না করে তার ছোট বোনকে ফোন দিলেন। ছেলের এই পাগলামো থামাতে তার ছোট বোনের সাথে কথা বলাটা ভীষণ প্রয়োজন। শিমুকে সাফওয়ান একটা লাল শাড়ি উপহার দিয়ে বলেছে এটা পরে আজ রাতে তার জন্য তৈরি থাকতে। সাফওয়ানের ইশারা শিমু ঠিকই বুঝতে পেরেছে। শাড়িটা একদম ফিনফিনে পাতলা, পরনে শরীরের অনেক অংশই দৃশ্যমান হবে। যদিও শিমুর কাছে সাফওয়ানের এটা দ্বিতীয় আবদার। আজও প্রথম দিনের কথা মনে পড়লে তার শরীর ক্ষণে ক্ষণে শিউরে উঠে, লজ্জায় আড়ষ্ট হয়ে যায় ওর সমস্ত শরীর। সাফওয়ান ওর লজ্জা দেখে নাকের মাথায় কামড় দিয়ে বলে, বলো তো বউ, তোমার লজ্জা আমি কবে ভাঙতে পারবো? সেই কথা শুনে শিমু আরও বেশি লজ্জায় নুইয়ে যায়। রাজিয়া বেগমের সাথে তার সম্পর্কটা এখন স্বাভাবিক। সাধারণ দাদি শাশুড়িদের সাথে নাতিবয়ের সম্পর্ক কেমন হয়? মাঝে মধ্যে এসে জিজ্ঞাসা করে নতুন অতিথি আসবে কবে। দুঃখগুলো শিমুর এখন কোথায় যেন মিলিয়ে গেছে। প্রত্যেকের ভালোবাসা পেয়ে এখন তার নিজেকে ভীষণ সুখী মনে হয়। শিমু একটা জিনিস গভীরভাবে অনুভব করছে, পৃথিবীতে একটি মেয়েকে তার স্বামী যদি তাকে প্রকৃত ভালোবাসে, তাহলে কোনো দুঃখ এসে মেয়েটাকে স্পর্শ করতে পারে না। রাত নেমে গেছে আকাশ জুড়ে। সাফওয়ানের পছন্দ মতো শিমু নিজেকে সাজিয়েছে, চুলগুলো ছুঁয়ে ছিটিয়ে দিয়েছে পুরো পিঠ জুড়ে। সাফওয়ান আর শিমু দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। সাফওয়ান অতি সন্তর্পণে নিজ স্ত্রীর কোমরে হাত রাখলো। শিমুর কাছে যদিও এটা প্রথমবার নয়, কিন্তু তবুও তার শরীর শিওরে উঠল। সাফওয়ান আর শিমু চাঁদের আলোয় দাঁড়িয়ে কিছুক্ষণ চন্দ্রবিলাস করলো। সাফওয়ান অবশেষে পেরেছে তার প্রেয়সীকে প্রেম পুকুরে ডুবিয়ে মাতাল করে দিতে। অভিমানী প্রেয়সীর অভিমান ভেঙে দিয়ে আপন করে নিতে আজ শিমুর মনে সাফওয়ানের জন্য কোনো অভিযোগ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। শিমুকে কোলে নিয়ে সাফওয়ান নিজের কক্ষের উদ্দেশ্যে রওনা হলো, নিজের অর্ধভাগকে আবারও পবিত্র ছোঁয়ায় রাঙিয়ে দেবার জন্যে। ভালোবাসাময় এই রাতের সাক্ষী হলো আকাশের রঙিন তারারা, চারিদিকে মৃদু হাওয়া একজোড়া চড়ুই পাখিকে আরও মাতাল করে দিল। এই পবিত্র ভালোবাসা সত্যি সুন্দর। ভালোবাসায় মোড়ানো দিনগুলো খুব দ্রুত চলে যায়, বিপরীতে দুঃখ মোড়ানো সময়গুলো যেতে চায় না। একদিনকে মনে হয় হাজারো দিনের চেয়েও বড়। আসলে এগুলো সব কিন্তু আমাদের চিন্তা ভাবনারই ফসল। সাফওয়ান, শিমু, আয়ান, অনিকা, সবার জীবনে পরিবর্তন এসেছে। সবাই এখন যার যার জীবনে নিয়ে ভীষণ ব্যস্ত। সেদিন আয়ানের জেদের কাছে হার মেনে আলতাফ আর লায়লা বেগম বাধ্য হয়েছিলেন তাকে 1 মাসের মধ্যে বিয়ে দিতে, কিন্তু দুর্ভাগ্যবশত আয়ান পাত্রীর মুখটা অবধি দেখেছিল না। যখন জানতে পারল মেয়েটা তোহা, তখন তার কাছে কোনো উপায় ছিল না। যে মেয়েটার সাথে আয়ানের সম্পর্ক ঝগড়াটে শালিকের ন্যায়, সেই মেয়েটার সাথে গভীর বন্ধনে আবদ্ধ হয়ে যায় নিজের অজান্তে। সারাদিন দুজনের মাঝে টোকাটুকি লেগেই থাকে। যদিও তারা বিদেশ পাড়ি জমিয়েছে বিয়ের পরপরই, কিন্তু অভিযোগগুলো ফোন দিলেই শুনতে পায়। আর আনিকা এখন 6 মাসের প্রেগনেন্ট। আমান তাকে সর্বদাই আগলে রাখে, কোনো রকম কাজই তাকে করতে দেয় না। আমানের বাবা সিরাজুল সাহেব ছেলের বউয়ের জন্য এক কথায় পাগল বলা চলে। আমানের মায়ের মেয়ে না থাকায় একটা মেয়ে পেয়ে সে যেন ভীষণ খুশি। পরিবর্তন এসেছে সাফওয়ান আর শিমুর জীবনেও। তারা আজকে প্রথমবারের মতো বাবা মা হতে যাচ্ছে। সাফওয়ান ওটি রুমের সামনে পায়চারি করছে। লায়লা বেগম আল্লাহর কাছে দোয়া করছেন। শিমুর বাবা তার 2 মেয়েকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছে শুকনো মুখ করে। আলতাফ পূর্বের মতো গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন। কি রুদ্ধশ্বাস পরিস্থিতি, সময় যেন গড়ায় না। প্রতি সেকেন্ডকে মনে হয় কয়েক ঘন্টার সমান। এমন অভিজ্ঞতা হয়তো সকল হবু বাবারই হয়।
প্রায় 40 মিনিট পর একজন নার্স ওটি থেকে বেরিয়ে আসে। তার হাতে সদ্য জন্মানো এক পুত্র সন্তান, যার কান্নার শব্দে নীরবতা ভেঙে গেছে কিছুক্ষণ পূর্বেই। যেন এক ছোট্ট শিশু নিজের আগমনী বার্তা ছড়িয়ে দিচ্ছে সকলের মাঝে। বাচ্চার কান্নার শব্দ পেয়ে সাফওয়ান নার্সের দিকে দৌড়ে গেল। নার্স নিজের কোলে থাকা সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাকে সাফওয়ানের কোলে তুলে দিলেন। লায়লা বেগম দৌড়ে এলেন নিজের নাতির কাছে। সাফওয়ানের পিতৃসত্তা আন্দোলিত হলো। এক বিন্দু সুখ যেন পুরো শরীর গ্রাস করে নিল। আহ, কি আনন্দ সেটা কখনোই বোঝানো সম্ভব নয়। লায়লা বেগম নিজের নাতিকে কোলে নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। আনিকা আর রাজিয়া বেগম নিজেদের শারীরিক অসুস্থতার কারণে হসপিটালে উপস্থিত নেই, তবুও তারা বারবার ফোন কল করছে। আলতাফ নিজে তাদেরকে সুখবর দিলেন। তার গম্ভীর মুখে হাসি ছড়িয়ে পড়ল। দৌড়ে গেলেন নিজের নাতিকে দেখতে। ফিহা রিহাও বাদ গেলেন না। সাফওয়ান নার্সকে উদ্দেশ্য করে বলল, সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? আলহামদুলিল্লাহ, আপনার স্ত্রীও অনেক ভালো আছেন। আমি ওর সাথে কখন দেখা করতে পারবো? আর কিছুক্ষণ পরেই। সাফওয়ানের সত্তা শান্ত হলো, আনন্দিত হলো এই ভেবে তার স্ত্রী সন্তান উভয়ই সুস্থ আছে। বেশ কিছুক্ষণ পর সাফওয়ানকে শিমুর কাছে যেতে দেওয়া হলো। শিমু চোখ দুটো বন্ধ করে আছে, এক হাতে স্যালাইন চলছে। ধীর পায়ে হেঁটে সাফওয়ান শিমুর পাশে বসলো। শিমুর এক হাত নিজের দুই হাতের মাঝে পুড়ে নিল। কেমন লাগছে এখন তোমার? শিমুর স্বামীর কণ্ঠ পেয়ে চোখ খুলে তাকালো, মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বাবুকে দেখেছেন? সাফওয়ান উপর নিচ মাথা নাড়ালো। জানো, একদম তোমার মতো হয়েছে দেখতে। শিমু ঠোঁটের কোণের হাসি আরো প্রশস্ত হলো। একজন নার্স ওদের বাচ্চাকে নিয়ে এসে সাফওয়ানের কোলে দিল। শিমু স্বামী আর বাচ্চাকে দেখে খুশিতে দুই চোখ বন্ধ করে দিল। তার জীবনের সর্বোত্তম পাওয়া হয়তো এটা। ওর আজ নিজেকে পরিপূর্ণ নারী মনে হচ্ছে। ওর মতো সাধারণ মেয়ে যে এত কিছু পেয়ে যাবে সেটাও কল্পনাও করতে পারেনি। শিমুকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে 1 মাস হলো। ও এখন সম্পূর্ণ সুস্থ। ওর সমস্ত খেয়াল লায়লা এবং রাজিয়া বেগম রাখে। রাজিয়া বেগম এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। বলতে গেলে শিমুর অমায়িক ব্যবহার তাকে পরিবর্তন করতে বাধ্য করেছে। গুরুগম্ভীর আলতাফ সাহেবও এখন বেশ হাসি খুশি থাকে নাতিকে নিয়ে। আয়ান আর তোহাও এসেছে ছোট সাদমানকে দেখতে। তোহার কোলে ছোট সাদ চোখ বন্ধ করে আছে। তোহা আয়ানকে উদ্দেশ্য করে বলল, দেখো, আমারও কিন্তু খুব দ্রুত একটা পুচকি চাই। নিজে নিজেকে সামলাতে পারে না, সে আবার পুচকা পুচকি সামলাবে। কথাটা মোটেও পছন্দ হলো না তোহার। রাগ করে সাদমানকে শিমুর কোলে দিয়ে গটগট করে নিজের কক্ষে চলে গেল। শিমু আয়ানের দিকে চোখ গরম করে তাকাতে আয়ানও তোহার পিছনে হাঁটা দিল। তাদের এই কাণ্ড দেখে লায়লা বেগম হাসতে হাসতে ড্রয়িং রুমে এসে বসলেন। যাই বল, বৌমা আয়ানের জন্য কিন্তু তুহা একেবারে পারফেক্ট। জি আম্মা, পারফেক্ট ম্যাচ। আয়ান গিয়ে তোহাকে পিছন থেকে জড়িয়ে ধরল। এত রাগ করো কেন কথায় কথায়? তুমি তো সব আজে বাজে কথা বলে রাগিয়ে দাও। ওকে, আর রাগাবো না। আমাদের 1 ডজন বাচ্চা হবে। এবার খুশি তো? কিন্তু এত বাচ্চা দিয়ে কি করব? ফুটবল টিম বানাবো। তোহা পিছনের দিকে ঘুরে আয়ানের নাক টিপে দিল। ওকে। শিমুকে দেখে রাখার জন্য বাবুকে টেক কেয়ার করার জন্য সাফওয়ান শিমুকে বাড়িতেই রেখে গেছে। বাড়িতে এসে পুত্রকে নিয়ে এই যে মরিয়া হয়ে উঠেছে, দিন দুনিয়া সব ভুলে বসেছে একদম। শিমু কয়েকবার ডেকে গেছে খাবার খাওয়ার জন্য, কিন্তু সাফওয়ানের কোনো পাত্তা নেই। তাই আর না পেরে খাবার বেড়ে একেবারে নিজেদের ঘরে নিয়ে এসেছে। এই যে সাহেব, খেতে হবে তো নাকি? আপনি নিজেও খাচ্ছেন না, আমার ছেলেকেও খেতে দিচ্ছেন না। খাওয়া দাওয়া সব পরে হবে। শিমু আর সাফওয়ানের সাথে তর্কে জড়ায় না। 1 প্লেট ভাত মেখে নিয়ে সাফওয়ানের কাছে যায়। 1 লোকমা ভাত সাফওয়ানের সামনে ধরে। আসার পরে কিছুই খাওয়া হয়নি আপনার, তাই কোনো দ্বিরুক্তি না করে এগুলো মুখে পুরুন চটপট। সাফওয়ান আর মানা করে না, কিন্তু বউয়ের সাথে দুষ্টুমি করতে ছাড়ে না। শিমু বিরক্ত হয়ে বলল, এক বাচ্চার বাবা হয়ে গেলেন, তবু দুষ্টুমি গেল না? আরেক বাচ্চার বাবা হওয়ার প্ল্যান করছি। কি বলো আব্বু? সাফওয়ান নিজের ছেলেকে কথাটা বলে শিমুর দিকে তাকিয়ে চোখ টিপ মারে। আপনার লজ্জা জীবনেও হবে না। এই স্ত্রীর কাছে লজ্জা পেলে তো সন্ন্যাসী হতে হবে। শিমু সাফওয়ানকে আলতো চাপড় মেরে সাফওয়ানের কাঁধে মাথা রাখলো। আমি আপনার সাথে বৃদ্ধ হতে চাই সাফওয়ান। আপনাকে ভালোবেসে আপনার প্রেম পুকুরে ডুবে যেতে চাই। শুধু এতটুকু পেলেই আমার আর কিছু চাই না। আমি তোমার প্রেম পুকুরে ডুবে নিজের অস্তিত্ব সংকটে ফেলেছি। এমন সংকটে আমি বারবার পড়তে চাই। তোমার প্রেমের পুকুরে আমি এক সাধারণ মাঝি হয়ে বাঁচতে চাই। আমি তোমাকে ভালোবেসে জান্নাতে যেতে চাই। আমি আপনাকে এপারে ওপারে দুপারেই পেতে চাই। ওদের কথার মাঝে সাদমান জোরে কেঁদে উঠে। দুজনাই নিজেদের হুঁশে ফিরে আসে। দুজনাই মুচকি এসে আগলে নেয় নিজেদের ছেলেকে।
এটাই যে তাদের ভালোবাসার সর্বোত্তম চিহ্ন।